সময়ের কথা, সমসাময়িক সকল সংবাদের সমারোহ। গাজীপুরের জঙ্গল, বনের ভিতর দিয়ে অনেক সাবধানে চলাচল করতে হয়। লকডাউন চলছে, কেউ যদি দেখে ফেলে। এর মধ্যে গাড়ি ভ্যান কিছু জোগাড় করতে হয়েছে তাদের। এই করে করে মাকে নিয়ে এসেছে তারা বিপাকে পরিণামে। মা, তুমি এই বনে এক রাত থাকো, কাল এসে তোমাকে নিয়ে যাব। গজারি বনে ফেলে যাওয়ার সময় কথা বলে গেছে তারা। নারীর এক ছেলে, 2 মেয়ে ও জামাতারা মিলে তাকে বনে রেখে গেছে, চলে গেছে তাদের গ্রামে। সেই গ্রাম যেখানে এখন রাজত্ব করছে ভয়। করোনা রোগীর ঠাঁই নেই সেখানে। রাতে বন থেকে কান্নার শব্দ শুনে কিছু মানুষ এগিয়ে যায়। পরদিন লোকমুখে শুনে উপজেলা প্রশাসন তাকে বন থেকে উদ্ধার করে ঢাকায় পাঠায়। কেবল করোনা সন্দেহের শিকার হওয়া মানুষ নয়, মৃতের লাশ নিয়েও পালিয়ে বেড়াতে হচ্ছে স্বজনদের। অনেক ক্ষেত্রেই নিজ এলাকায় দাফন করতে দেওয়া হচ্ছে না, লাশের পবিত্র সৎকার করা যাচ্ছে না এলাকাবাসীর বাধায়। সিরাজগঞ্জের বেলকুচিতে গত শুক্রবারে ভাত চেয়ে বকা পেয়ে আত্মহত্যা করেছে 10 বছর বয়সী শিশু আফরোজা। করোনা ছড়ানোর ভয়ে প্রবাসীর বাড়ি আক্রমণ করছে প্রতিবেশীরা। দলীয় প্রতিপক্ষের কাটা পা হাতে নিয়ে জাতীয় স্লোগান দিয়ে মিছিল হচ্ছে। একজন ডাক্তার চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন, আরো অনেকে আক্রান্ত। অভিযোগ মতে তাকে বাঁচানো যেত যদি সময় মতো ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু হয়নি। ত্রাণের চাল চুরির খবর প্রতিদিন আসছে। সবাই এখন ওই মায়ের সন্তানদের নির্দয় বলবে, কিন্তু পোশাক কারখানার কর্মী ছেলেমেয়েরা নিশ্চয়ই কয়েক ঘরওয়ালা ফ্ল্যাট বাড়িতে থাকে না। তারা থাকে এমন খোলা গ্রামে, যেখানে অসুস্থ মানুষকে লুকিয়ে রাখার উপায় নেই। সেখানে এক ঘরে করোনা সন্দেহের রোগী নিয়ে 5-6 জন মানুষ থাকতে চাইলেও আশেপাশের মানুষ তাদের থাকতে দেবে না। হাসপাতাল নেবে না, সরকার এগিয়ে আসবে না। আশেপাশের বাসার লোকজন তাদের তাড়িয়ে দেয়। একটি পিকআপ ভ্যান ভাড়া করে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সখীপুরের জঙ্গলে সন্তানেরা মাকে ফেলে যায়। সখীপুর থেকে নালিতাবাড়ি নেওয়াও নিশ্চয়ই সম্ভব ছিল না। তারা যে আশ্রয়ে যাচ্ছে, করোনা রোগী সেখানেও নিষিদ্ধ। আদিম সময়ে মৃত্যু পথযাত্রী স্বজনকেও লোকে বৈদ্যের ভরসায় পাহাড়ে বা নদীর পাড়ে বা জঙ্গলে ফেলে আসত। করোনা রোগীকে রাস্তায় ফেলে আসার ঘটনা একটা সংকেত যে সমাজ ভেঙে পড়ছে, মূল্যবোধ চির খাচ্ছে, পরম সম্পর্কগুলো ছিঁড়ে দিচ্ছে ভয়। সব হচ্ছে ভয়ের বশে। এসব আচরণের বড় একটা কারণ প্যানিক। প্রথমে কিছু কিছু গণমাধ্যম সহ অনেকে মিলে প্রবাসীদের বিরুদ্ধে ভয় ছড়ানো হলো, অথচ সে সময় অল্প সংখ্যক মানুষ প্রতিদিন আসছিল। সংবাদ মাধ্যমে, ফেসবুকে জেনে না জেনে আমরাও অনেক ভয় ছড়িয়েছি, নেতিবাচক খবর ছড়িয়েছি, মৃত্যুর নামটা আউড়ে চলেছি। আক্রান্তের অপর বানিয়ে দূরে ঠেলা, জীবন বাঁচানো ডাক্তারের প্রতি কারো কারো বিরূপতার মাধ্যমে তাদেরকেও অপর বানানো চলছে। স্বাস্থ্যকর্মীরা ভাড়া বাড়িতে বাড়িওয়ালার শাসানির মধ্যে পড়ছেন যে তারাও নাকি করোনা ছড়াবেন। এভাবে চলতে থাকলে সকলেই সকলের ওপর হয়ে যাবেন। সেটা এক কল্পনাতীত পরিস্থিতি। ইতিবাচক উদাহরণ তৈরি করে সেসব মানুষ জানিয়েছেন তাদের সহায়তার জালের মধ্যে এনে এসব ঠেকানো সম্ভব। তা না করা গেলে করোনা আমাদের ভয়ের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলবে। অথচ ভরসা তৈরি করা দরকার, ভয়ের ব্যবস্থাপনা থাকা দরকার। সমাজ ও ব্যক্তির মনস্তত্ত্ব বিশেষজ্ঞদের নিয়মিত গণমাধ্যমে ব্রিফিং দরকার। কিছু কাজ করছে না তারা। চিকিৎসক সমাজ একটা সুযোগ পেয়েছেন, জান দিয়ে তাদের অনেকেই জীবনরক্ষীর ভূমিকা পালন করছেন। দুর্বল হলেও মোটা দাগে একটা সিস্টেম কাজ করছে। ডাক্তাররা হাসপাতালে আসেন, ময়দানে আসেন, তাদের সর্বোত্তভাবে সাহায্য করা দরকার। পুলিশ ও প্রশাসন ত্রাণ ও অন্যান্য ব্যবস্থা নিচ্ছে, তারা যদি দাঁড়ায় তাহলে অনেক বিপদ কাটানো যাবে। পুলিশ, প্রশাসন, চিকিৎসক ও সংবাদ মাধ্যমের ভূমিকা এই সময় জটিল। এদের ধার এখন অনেক বেশি, তাই সমস্যা কাটাতে গিয়ে সাবধানতার ভুলে সমাধান যাতে আটকে না পড়ে তা দেখলে ভালো হয়। তারপরও প্যানিক আছে, যাচ্ছেই না, কারণ সরকারি অব্যবস্থা। বড় সংকটে যত বড় চেষ্টা লাগে সেটা এখনো মনে হয় শুরু করা যায়নি। তবে পরিস্থিতি ঠেকা দেওয়া গেছে যে কোনোভাবেই হোক। এখনো সময় আছে ভাইরাসের আগে দৌড়ানোর। করোনার ভয়ে মাকে সন্তানেরা জঙ্গলে ফেলে আসা, খাদ্যাভাবে কিশোরীর আত্মহত্যা সমাজ মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক করছে। সমাজ ভেঙে পড়েছে,
অন্তত যে সমাজ আমরা চিনতাম তা আগের মতো থাকছে না। ত্রাণের অভাব বিরাট জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের মতো দিশেহারা করে তুলেছে, অথচ এখনও বাংলাদেশের জাতীয় সামর্থ্য ফুরিয়ে যায়নি। খাদ্য মজুদ আছে, অর্থ এখনও আছে, লোকবল আছে, কেবল দরকার ভয় কাটানোর দূরদর্শী পরিকল্পনা। মানুষ যাতে দেখতে পায় সরকার সর্বোচ্চটা করার চেষ্টা করছে। জনগণ যদি সহায়তা না করে, সরকার যদি জনগণের ভরসা, তখন যা হয় তার দুটি লক্ষণ, উপরের দুটি ঘটনা। সমাজও নেই, রাষ্ট্রও নেই, তাহলে কি হবে এত মানুষের? সামাজিক নির্দয়তার লক্ষণগুলো ফুটে উঠেছে। যে কোনো মূল্যে সমাজকে যদি জাগিয়ে তোলা না হয়, তাহলে অন্য কিছু কাজ করা যাবে না। পারস্পরিক সহমর্মিতা ছাড়া, সাহায্য ছাড়া মানুষ টিকতে পারে না। একা মানুষ একটা ছোট প্রাণীর চেয়েও অক্ষম। শারীরিক দূরত্ব মানে সামাজিকতার অবসান নয়। বহুভাবেই মানুষ মানুষের সহায়তা হতে পারে। মানুষ বাঁচাতেই হবে। যদি শরীর রক্ষার জন্য মেডিকেল সিস্টেম সীমিত সক্ষমতা নিয়েও কাজ করে, তাকে যদি সরকার সর্বোত্তভাবে সক্ষম করে, তাহলেই হবে। বাকিটা হলো মানুষকে খাবার দেওয়া বা কোনো না কোনো ব্যবস্থার মাধ্যমে আনা। সরকার 60% দিয়ে ব্যবসায়ী জনগণ 40% দিতে পারে। মানুষ যখন জানবে যে সরকারি ব্যবস্থাই ত্রাণের জন্য উত্তম, তাহলে বেশিরভাগ মানুষ সেখানেই যা দেওয়ার দিয়ে ভরসা পাবে। সে এটা সঠিক জায়গায় যাবে। মানুষকে খাবার ও চিকিৎসা যতটা পারা যায় দিলে ক্ষয়ক্ষতি অনেক কমানো যাবে। সন্তানদের দ্বারা মৃত্যুর মুখে পতিত হওয়ার দুঃখ ওই মা কিভাবে ভুলবেন? স্মৃতি থেকে যাবে। আমরাও মনে রাখি কি করেছি, কি করে যাচ্ছি। মহামারী বিশেষজ্ঞরা বলেন, মহামারীর সময়কার সামাজিক অর্থনৈতিক নির্দয়তার কথা বেঁচে যাওয়ার মানুষেরা মনে রাখতে চায় না। তারা নিজেদের মুখোমুখি হতে ভয় পান। আমাদের নিজেদের মুখোমুখি হতে হবে, সংকটের পরে নয়, এখনই। বনের মধ্যে পড়ে থাকা ওই বৃদ্ধাকে উদ্ধার যারা করেছে তারাও মানুষ। কিশোরী আফরোজার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন অনেক মানুষ। জনসেবা করতে গিয়ে মৃত্যুবরণ করা ডাক্তার মঈনুদ্দিনও মানুষ। মানবিকতার এই সংক্রমণ দিয়েই আমরা করোনার সংক্রমণ ঠেকাতে পারব। করোনার বিরুদ্ধে আপাতত আর কোনো প্রতিষেধক নেই। পরবর্তীতে জানা গিয়েছে, জঙ্গলে ফেলে আসা সে মা আসলে করোনা আক্রান্ত ছিলেন না। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে প্রয়োজন ব্যক্তি সচেতনতা, সামাজিক ও পারস্পরিক দূরত্ব গড়ে তোলা। এখনও করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, আর রোগটি ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ রোধে একমাত্র উপায় হলো দূরত্ব বজায় রাখা। বিশেষজ্ঞরা বলছেন, হয়তো করোনা যে মহামারী আকার ধারণ করেছে তা একেবারে বন্ধ করা যাবে না, কিন্তু এর সংক্রমণের হার কমানো সম্ভব। আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখি, তাহলে এই সংক্রমণ আশানুরূপভাবে কমে আসবে। আর এখন চীনের হুবেই প্রদেশের উহানের কথা না বললেই নয়, কারণ কোনো প্রতিষেধক ছাড়া শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রেখে আজ করোনা জয় করতে সক্ষম হয়েছে চীন। অথচ মাস দুয়েক আগেও সবাই ভেবেছিল চীন হয়তো এই সংকট কাটিয়ে উঠতে পারবে না। এমনকি বর্তমানে ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানিও একই পথ অবলম্বন করছে। যেহেতু এসব দেশে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, এজন্য এই দূরত্ব বজায় রাখার পর 10 থেকে 15 দিন সময়ের প্রয়োজন। আর এই দূরত্ব বজায় রাখতেই আক্রান্ত দেশগুলো লকডাউন ঘোষণা করেছে। খেয়াল করলে দেখা যাবে এসব দেশে সংক্রমণের হার আগের তুলনায় অনেক কমে এসেছে। এখন প্রশ্ন হলো সামাজিক দূরত্ব। এক কথায় বলতে গেলে যে কোনো ধরনের জনসমাগম স্থল এড়িয়ে চলা, একে অপরের থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখা। বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই সামাজিক দূরত্ব মানছেন না, কারণ রোগটি সম্পর্কে তারা বেশি কিছু জানেন না। যেমন কিভাবে করোনা ভাইরাস ছড়ায়, কেন দূরত্ব রেখে চলতে হবে, এগুলো জানেন না অনেকেই। প্রথমত, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ। হাঁচি, কাশি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ অথবা ব্যবহার্য জিনিসের মাধ্যমে এই ভাইরাস অন্য দেহে সংক্রমণ ঘটায়। যেহেতু ভাইরাসটি ভারী হাওয়ায়, বাতাসে বেশিক্ষণ ভাসতে বা বেশি দূরে যেতে পারে না, এমনকি মানুষের দেহের বাইরেও বেশিক্ষণ বেঁচে থাকে না এই ভাইরাস। এজন্য আমাদের সবাইকে কমপক্ষে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। এর মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। বাড়িতে কিভাবে পরস্পর থেকে দূরত্ব বজায় রাখব? এখন গোটা বিশ্বে লকডাউন ঘোষণা করা হয়েছে। সবাই বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়িতে প্রায় সবারই ছোট বাচ্চা ও বয়স্ক বাবা মা আছেন। এজন্য আমাদের প্রত্যেককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিভিন্ন দেশের মানুষ লকডাউনের সময় অনলাইন মাধ্যমে প্রয়োজনীয় নিত্যপণ্য কেনাকাটা করছেন। এক্ষেত্রেও বিশেষজ্ঞরা সচেতন হতে বলেছেন।
এমন সময় যদি গৃহকর্ত্রী তাকে বেশি সচেতন হতে হবে। উদাহরণস্বরূপ, বাইরে থেকে আসা সকল পণ্য ধরে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। শুকনো খাদ্যদ্রব্য হলে প্যাকেটটি জীবাণুনাশক দিয়ে মুছে নিতে হবে। গবেষকরা বলছেন পরিবারের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে, কারণ আক্রান্ত অনেকেই আছেন যাদের কোনো লক্ষণ প্রকাশ পায় না, যেমন হাঁচি, কাশি কিংবা জ্বর থাকে না শরীরে। সেক্ষেত্রে বয়স্ক ও বাচ্চারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য খেতে বসেও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হচ্ছে। কর্মক্ষেত্রে কিভাবে দূরত্ব রেখে চলবেন? এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে জরুরি প্রশাসনিক ও দাপ্তরিক কাজ চলমান। এক্ষেত্রে সরকারি দফতরে মেনে চলা হচ্ছে কিছু নিয়ম। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, এই অবস্থায় হোয়াইট হাউসের প্রশাসনিক কাজ অব্যাহত আছে। এজন্য সম্ভব হলে বাড়ি থেকে কাজ করা, বাইরের খাদ্য এড়িয়ে চলা ও কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। গবেষকরা বলছেন 10 জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছেন। পরস্পর থেকে কমপক্ষে 6 ফুট দূরে রাখা, হ্যান্ড গ্লাভস ব্যবহার, মুখে মাস্ক পরা, হাঁচি কাশির সময় টিস্যু ও রুমাল ব্যবহার করা, নির্দিষ্ট সময় বাদে হাত ধোয়া, হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।